This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। সবার আজকে চোখ ছিল টেলিভিশন সেটে, প্রত্যেকে খবর রাখার চেষ্টা করছেন কি হচ্ছে আদালতে, অর্থাৎ অভয়ার বিচার কোন পথে কোন অভিমুখে। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মানুষের মধ্যে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার প্রথমেই দেখে নেব বাংলা জানতে চাইতে আমরা আজ ঠিক কি কি বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমেই অবশ্যই আমরা আরজিকর কাণ্ড এবং তদন্তের নামে কি প্রহসন হচ্ছে, কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্ন চিহ্ন। আরজিকর কাণ্ড তদন্তের নামে কি প্রহসন, প্রমাণ লোপাট করল কারা, প্রশ্ন চিহ্ন। একা সঞ্জয় কমা বাকিরা ছাড়া। কেন এই জ্যোতিচিহ্নগুলো বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরে বলবো। প্রশ্ন ৩, নির্যাতিতার মা বাবার আবেদন সত্ত্বেও কেন দ্বিতীয়বার ময়না তদন্ত হলো না। এবং চতুর্থ, আজ কাঁদছে শুধু অভয়ার স্বজন, কোথায় গেল ন্যায় বিচারের আন্দোলন। এত আন্দোলন হলো, এখন সবাই কোথায়, এখন শুধু অভয়ার স্বজনরা কাঁদছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিই আজকে শিয়ালদা কোর্টে ঠিক কি হয়েছে, কিভাবে কোন অভিমুখে এগোচ্ছে গোটা ঘটনা, একবার দেখে নেব। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। শনিবার দুপুর 2:30 নাগাদ শিয়ালদহ আদালতে 3 তলার 210 নম্বর কক্ষের এজলাসে বসে বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে এজলাসে নিয়ে আসার নির্দেশ দেন। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি 9 আগস্ট ভোরের দিকে আরজিকর হাসপাতালে ঢুকেছিলেন। সেখানে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর মহিলা চিকিৎসককে আক্রমণ করেন, তার চোখ মুখ চেপে ধরেন, গলা চেপে ধরেন, তাতে উনি মারা যান। আপনি যৌন হেনস্থাও করেন। যেভাবে আপনি গলা চেপে ধরে হত্যা করেছেন তাতে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সূত্রের খবর, বিচারকের রায় শুনে চিৎকার করে ওঠে সঞ্জয়। হাত জোর করে সঞ্জয় বলে, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, এই মালা পরে আমি এই অপরাধ করব। আমি ওখানে কিছু করলে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত। আমাকে পুরো ফাঁসানো হচ্ছে। স্যার, আপনি কি বুঝতে পারছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে? যারা যারা যুক্ত ছিল তাদের কেন ছেড়ে দেওয়া হলো? সব সাক্ষীদের জেরা করে এবং সিবিআই তথ্যের ভিত্তিতে যা মনে হচ্ছে তাতে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তি আপনাকে পেতে হবে। কি শাস্তি তা সোমবার বলবো। এরপরও হাত জোর করে আদালত কক্ষে চিৎকার করে সঞ্জয় বলে, আপনি তো দোষী সাব্যস্ত করে দিলেন, আমি গরিব, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? এরপর আদালত থেকে এক প্রকার জোর করেই বার করে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। বিচারকের রায় শুনে আদালত কক্ষেই কেঁদে ফেললেন নির্যাতিতার বাবা ও মা। তারা বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনার ওপর যে আস্থা আমরা রেখেছিলাম তার পূর্ণ মর্যাদা রেখেছেন, আপনাকে ধন্যবাদ দিতে চাই। সোমবার আসুন, কথা শোনা হবে। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় সঞ্জয় দোষী সাব্যস্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ধারা 64 ধর্ষণ, ধারা 66 ধর্ষণের পরে খুন, ধারা 103(1) খুন। রুদ্রাক্ষের মালার কথা সঞ্জয় তার আর্গুমেন্টে কিছুটা সময় বলেছে এবং আজকেও বলেছে, কিন্তু যখন সাক্ষী গ্রহণ করা হয় এমন কিছু উঠে আসেনি যেটাতে রুদ্রাক্ষের মালা নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে। আর্গুমেন্টে যেটা বলা হবে সেইটাকে করবোরেট করার জন্য এভিডেন্সটা দরকার। সেই এভিডেন্সে এমন কিছু উঠে আসেনি যেখানে রুদ্রাক্ষের মালাটাকে একটি বড় কোনো নমুনা বলুন বা তথ্য হিসেবে ধরা যেতে পারে। তবে এখনো মেলেনি বহু প্রশ্নের উত্তর। আদালতের এই রায়দানে খুশি নন অনেকেই। সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা মা ও আন্দোলনকারী চিকিৎসকেরা। আগামী সোমবার দুপুর 12:30 নাগাদ এই মামলার সাজা ঘোষণা। মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন, কোনটা বাঁচা হবে সঞ্জয়ের ক্ষেত্রে? সোমবার সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ। অনেকেই বলছেন আরজিকর কাণ্ড
তদন্তের নামে প্রহসন। আজ কাঁদছে শুধু অভয়ার স্বজন। কোথায় গেল ন্যায় বিচারের আন্দোলন? আমি সরাসরি কথা বলে নেব রিমঝিম সিনহার কাছে, তার কারণ এই রিমঝিম সিনহা গোটা ভারতবর্ষকে অবাক করে দিয়েছিলেন। তার ডাকেই রাত দখলে গোটা মহানগর নেমে পড়েছিল। রিমঝিম, আজ যেভাবে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় এবং যে ঘটনা গতি প্রকৃতি এগোচ্ছে, সোমবার নিশ্চয়ই আমরা আশা করতে পারি সাজা কি হলো তা আমরা জানতে পারবো। গোটা বিষয়টায় প্রাথমিক প্রতিক্রিয়া কি? আমাদের মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার তার কাছে আসবো। তার আগে একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন স্টুডিওতে, আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য সুব্র রায়, আইনজীবী, সেই আইনজীবী যিনি প্রথম কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করেন। আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। গর্গ আমাদের প্রথম বলেছিল এবং অবশ্যই আর প্লাস নিউজে আমরা দাবি করতে পারি গর্বের সঙ্গে আমরা সঞ্জয় রায় বলেছি, অন্য কিছু বলিনি। আমি পরিচয় করিয়ে দেব আমাদের অত্যন্ত প্রিয় বিমল শঙ্কর নন্দ মহাশয়ের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, বিজেপি নেতা, অধ্যাপক। এবং আমরা সরাসরি একবার চলে যাব রিমঝিমের সঙ্গে, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। রিমঝিম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অবশ্যই রিমঝিম, কি মনে হচ্ছে এই গোটা প্রক্রিয়াটা যেভাবে এই মুহূর্তে আদালতে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত এবং সাজা ঘোষণা হয়নি, এই কথাগুলো শুনে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে রাত দখলের ডাক দিয়েছিলেন, যাতে আপনি একেবারে কিংবদন্তির পর্যায়ে উঠে গেলেন, আজকে এই জায়গায় এসে আদালতে যেভাবে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়, আপনি কি খুশি? দেখুন, প্রথম যে কথাটা বলা দরকার সবার আগে সেটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু সেখানে যদি শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয় তাহলে আমার কোথাও মনে হচ্ছে যে ইচ্ছে করে সিস্টেম্যাটিক্যালি গোটা যে বিষয়টা ঘটেছে 9ই আগস্ট থেকে আজকে 5 মাস বাদে আমরা যা কিছু মিডিয়াতে দেখতে পেয়েছি, যেভাবে ঘটনাগুলো একের পর এক আমাদের সামনে এসেছে, সন্দীপ ঘোষের রেজিগনেশনের পর সন্দীপ ঘোষের আবার প্রিন্সিপাল নিয়োগ হয়ে যাওয়া, বা প্রমাণ লোপাটের কেসে অভিযুক্ত হওয়ার পরে তার সেখানে বেল পেয়ে যাওয়া, বা রাত দখল আন্দোলনকারীদের উপরে পুজোর পর থেকে যে ধরনের হামলার ঘটনা ঘটা, পুলিশ ডেকে এনে তাদের প্রায় থ্রেট দেওয়া, এই গোটা বিষয়টা যদি মাথায় রেখে বুঝতে হয় তাহলে খুব ইজিলি এটা বোঝা সম্ভব যে আরজি করের যে গোটা ঘটনাটা ঘটেছে তা শুধু যতটুকু আমাদের সামনে এসেছে ততটুকু নয়, নিশ্চয়ই এর মধ্যে আরো বড় বড় কিছু নাম জড়িত যেগুলি এখনো অবধি সামনে আসছে না। সুতরাং কোথাও মনে হচ্ছে যেভাবে বিচার প্রক্রিয়াকে সামনে নিয়ে আসা হচ্ছে, যেন তেন প্রকারেণ বিষয়টা একজনের উপর দিয়ে নামিয়ে দিলেই এই কেসের দফা রফা করে দেয়া যাবে। গোটা সিস্টেমের মধ্যে যে গলতটা সামনে চলে এসেছে, ভেঙে পড়ার যে প্রুফগুলো আমাদের সামনে চলে এসেছে, সেইগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে না। অবশ্যই রিমঝিম, আমি বলবো যে গোটা কলকাতাতে অনেকের মুখে মুখে একটা কথা ভাসছে এখন, প্রমাণ লোপাট করলো কারা, শুধু সঞ্জয় বাকিরা ছাড়া? এই প্রশ্নটা অনেকেরই মুখে মুখে ঘুরছে। আমি একেবারে সরাসরি প্রশ্ন করব, কোথাও কি মনে হয় একটা বৃহত্তর একটা সিস্টেম, তার কারণেই আজকে অনেকে এখনো পর্যন্ত আইনের আওতায় এলো না? আমি একবারও বলবো না যে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার বা বৃহত্তর ক্ষেত্রে একটা বিরাট সেটিং হয়েছে, কিন্তু কোথাও কি মনে হচ্ছে একটা বিরাট সিস্টেম, সেই সিস্টেমের জাতাকলে আজকে সত্য কাঁদছে? তদন্তের নামে যা হয়েছে তা ইংরেজিতে যাকে বলে হাফ হার্টেডলি, অর্থাৎ সেইভাবে মনোযোগ দিয়ে তদন্তটাই হলো না, স্বয়ং সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত হলো না।
একদমই তাই মনে হয়। আমাদের যে সিস্টেমের মধ্যে আমরা বসবাস করছি সেখানে কোর্ট থেকে এরকম বিষয়ে বলা হচ্ছে যে আপনি যদি কাজের কারণে হোটেলে যাওয়ার জন্য হ্যাঁ বলে থাকেন তাহলে আপনার সঙ্গে ধর্ষণ ঘটলে সেটা নিয়ে কমপ্লেন করা যাবে না। আমরা যে সিস্টেমে বসবাস করি সেখানে পুলিশের কাছে ধর্ষণের রিপোর্ট লেখাতে গেলে সেখানে পুলিশ গ্যাংরেপ করেছে এরকম বহু সার্ভাইভারকে। সুতরাং গোটাটার মধ্যে যে গলদ তৈরি হয়েছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার, এবং আরজি করের ঘটনার মধ্যে যে একজন দোষী নয় এবং এটা যে শুধুমাত্র খুন এবং ধর্ষণের ঘটনা নয়, এর পিছনে আরো অনেকগুলো সত্যি আছে যেগুলো বাইরে আসছে না, তা একেবারে স্পষ্ট। অনেকে বলছেন সঞ্জয় রায় তিনি হয় তার ক্ষেত্রে যেভাবে গোটা ঘটনা এগোচ্ছে কোথাও অনেকে তার সঙ্গে ধনঞ্জয় তার তুলনা করছে। দেখুন, একটা বিষয় তো আমাদের কাছে মিডিয়াতে পরিষ্কারভাবেই এসেছিল যে সঞ্জয় রায় বলেছেন যে উনি নির্দোষ, উনি দোষী নন, বা উনি দোষী হলেও এর সঙ্গে আরো লোকজন জড়িত রয়েছেন। কোনোভাবে আমরা দেখতে পেলাম না যে এই বক্তব্যকে কোথাও মান্যতা দেওয়া হলো। সুতরাং এই ধরনের আশঙ্কা যে সিস্টেম আসলে ভেঙে পড়ছে সেই সিস্টেমের উপর থাকাটা বোধহয় স্বাভাবিক। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি একবার শুধু রিমঝিম জিজ্ঞেস করব, আপনাদের আন্দোলন কি শেষ? যে রাত দখলের ডাক দিয়েছিলেন আপনি, যে রাত দখল আপনি শুধু ডাক দেননি, পশ্চিমবাংলার আন্দোলনের ইতিহাসে লেখা থাকবে। আমি অন্তত জানি না যে এই রকম ডাক দিয়ে কেউ কোনো রকম রাজনৈতিক দল ছাড়া এইভাবে ডাক দিয়ে গোটা রাতকে আপনি দখল নিয়েছিলেন, মানুষ নিয়েছিল আপনার ডাকে। আপনাদের আন্দোলন কি তাহলে স্তীমিত হয়ে গেল বিভিন্ন চাপে পড়ে? একদমই নয়। আমরা প্রথম থেকেই এটা বলেছি আমাদের আন্দোলন দীর্ঘমেয়াদী, এবং আমরা বহু জেলা বহু জায়গার কোঅর্ডিনেটরদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সংগঠিত হওয়ার চেষ্টা করছি যাতে এই দীর্ঘমেয়াদী আন্দোলনকে আরো স্ট্রং করা যায়। অবশ্যই আন্দোলন চলছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ রিমঝিম, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রিমঝিম সিনহার সঙ্গে। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। বিশিষ্ট আইনজীবী পারমিতা বাড়ি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে। পারমিতা, আপনাকেও স্বাগত আর+ নিউজের বাংলা জানতে চাইতে। আমি প্রথমেই সবার কাছে একবার চলে যাব, তার কারণ হচ্ছে অনেকের অনেক প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো স্বাভাবিক। তার কারণ এমন একটি ঘটনা যেই ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। অনেকে বলছেন এই কালটা দ্রোহকাল, আর এই দ্রোহকাল বারবার এই শব্দটা ফিরে এসছে। দ্রোহকালে সিস্টেম একটা বিরাট বিরাট প্রভাব বিস্তার করে, তার জাতাকলে যারা সত্যের জন্য লড়ে তাদের নিষ্পেষিত হতে হয়। সত্যি কি সেরকম মনে হচ্ছে? আমি প্রথমেই চলে যাব যিনি প্রথম কলকাতা হাইকোর্টে এই কেসটি নিয়ে গিয়েছিলেন, আইনজীবী সৌম্য শুভ্র রায়। সৌম্য, আপনি আজকে যা ঘটলো আদালতে, শিয়ালদা আদালতে, আপনি আইনজীবী হিসেবে কতটা সন্তুষ্ট? কারণ প্রথম আইনজীবীদের মধ্যে আপনি লড়াইটা দিয়েছিলেন, আপনি নিজের স্বতঃপ্রবৃত্ত হয়ে আপনি লড়াইটা লড়তে গিয়েছিলেন। দেখুন, প্রথমত আজকে যেটা ঘটেছে এবং এতদিন ধরে ইনভেস্টিগেশন কনক্লুড হয়ে তারপর ট্রায়াল শেষ করে, এই ইনভেস্টিগেশনটাকে কি আপনি ইনভেস্টিগেশন বলবেন? ইনভেস্টিগেশনটা পার্টলি ইনভেস্টিগেটেড, প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন তো হয়নি। এবং মানে ব্যাপারটা হচ্ছে শুরু থেকে 4 দিন স্টেট পুলিশের হাতে ছিল। তারপর আমরা প্রেয়ার করলাম অনারেবল হাইকোর্টের কাছে, অনারেবল হাইকোর্টের ডাইরেকশনে সিবিআই এনকোয়ারি শুরু হলো। ইন দ্য মিন টাইম যখন স্টেট পুলিশের কাছ থেকে সিবিআই এর কাছে কেস হ্যান্ড ওভার হচ্ছে, সেই সময় বহু এভিডেন্স ট্যাম্পার করা হলো, কিছু লোক ঢুকে গেল, কিছু লোক সেখানেতে মেরামতির নাম করে, যেটা প্লেস অফ অকারেন্সের পাশে, যার উপরে একটা ভয়ঙ্কর সন্দেহ যে পাশের ঘরটিতে হয়তো অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা ঘটেছে, তারপর বডিটাকে এই ঘরে ভিকটিমের নির্যাতিতার দেহ এই ঘরে আনা হয়েছে, সেই অ্যাকচুয়াল প্লেস অফ অকারেন্স যেটা হলেও হতে পারতো সেই ঘরটাকে ভেঙে দেওয়া এবং এভিডেন্স ট্যাম্পার করার প্রচুর অ্যালিগেশন এলো। তারপর সিবিআই এনকোয়ারি শুরু করলো, সুপ্রিম কোর্টের অবজারভেশনে এনকোয়ারি শুরু হলো, কিন্তু সেই এনকোয়ারিতে কোনো ফ্রুটফুল রেজাল্ট শেষ অবধি বেরোলো না। অবশ্যই। আরে আপনার কাছে আসছে, আমি একবার গর্গর কাছে চলে যাবো। গর্গ, বিভিন্ন জায়গায় ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, বাঙালির জন্য আন্দোলন করা হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা আগে কখনো দেখেছো? যে ঘটনাতে সঞ্জয় রায় বানিয়ে দেওয়ার চেষ্টা করা হলো এবং সেটা প্রচার করা হচ্ছে। প্রথমেই আমি এই মুহূর্তে আর+ চ্যানেল যারা দেখছেন, একটি বাঙালি মালিকানাধীন চ্যানেল, ঠিক আছে, আপনাদের অভিনন্দন জানাতে চাই যে আপনি এমন একখানা চ্যানেল দেখছেন যেখানে সঞ্জয় রায় লেখা হচ্ছে না, যেখানে সঞ্জয় রায়
লেখা হচ্ছে যে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার, আরজি করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক ও খুনি যে দোষী সাব্যস্ত হয়েছে তথ্য প্রমাণাদির ভিত্তিতে আজকে আদালতে, সে যে বাঙালি নয়, সে যে বিহার থেকে আসা একজন বহিরাগত ক্রিমিনাল, যে কিনা পশ্চিমবঙ্গের সিভিক সিস্টেমে ইনফিলট্রেট করেছে রাজনৈতিক দালালির কারণে, এবং এই ক্রিমিকিটকে বাঙালি সাজানোর চেষ্টা অন্তত এই চ্যানেল করছে না। আপনাদেরও ধন্যবাদ জানাই প্রথমত, ঠিক আছে? আপনি হয়তো এরপরে চ্যানেলটা দেখতে যাবেন, ওখানে দেখবেন সঞ্জয় রায় বাঙালি শেখানো হচ্ছে আজও, ঠিক আছে? একটা কথা বলতে চাই, আজকে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ডে। অশোক সিং গুরাত, সেখানে আরেকজন বাঙালি শিশুকে চকলেট দেখিয়ে ধর্ষণ এবং খুন করার জন্য চুচড়ো কোর্টে দোষী সাব্যস্ত হয়েছে আজকে, অ্যাজ অফ টুডে। আমি বলছি, আপনি বিহারে এরকম একটা দিন দেখাতে পারবেন যেখানে কোনো বাঙালি, সেখানে কোনো লোকাল নারীর ওপর বা শিশুর ওপর খুন ধর্ষণের কেসে কখনো দোষী সাব্যস্ত হয়েছে? তবে এক্ষেত্রে বাঙালি হিসেবে বলবো যে যদি এই ধরনের ঘটনা বিহারে বা উত্তরপ্রদেশে ঘটায় কেউ, তাহলে কিন্তু বাঙালি হিসেবে গর্বিত হব না। আমি কথা বলছি, যদির কথা নদীতে থাক, বাঙালি ওখানে গেলে কুঁকড়ে থাকবে, ক্রাইম করবে কি? কিন্তু কথাটা হচ্ছে উল্টেই আশকারাটা কি করে পেল? কারণ আমরা দেখেছি সঞ্জয় রায় এই ঘটনাটা ঘটানোর পরে কে আর ইনভলভড সেটা সময় বলবে। এ যে ধর্ষণ খুন করেছে সেটা আজকে তথ্য প্রমাণাদির মাধ্যমে এসছে, ঠিক আছে? এইটুকু আমরা জানি, আমরা হয়তো পুরোটা জানি না, কিন্তু যেটুকু জানি তাতে এ যে নির্দোষ, ঠিক আছে, যেটা অনেকে বলার চেষ্টা করছিল বলির পাঠা ইত্যাদি, না অনেকে বলছেন ধনঞ্জয়ের মত, ধনঞ্জয় ভার্সন 02। শুনুন, ধনঞ্জয়ের কে কোনো ভারতের কেন্দ্রীয় সরকারের দলের বড় এমএলএ নেতা তাকে নির্দোষ বলে ডাকেনি, সঞ্জয় রায়কে ডেকে। তার বিরাট, তাকে নির্দোষ প্রমাণের এক গণ আন্দোলন ছিল। ধনঞ্জয়কে বরং দোষী সাব্যস্ত করে, ঠিক আছে, বহিরাগত সমাজকে খুশি করার গণ আন্দোলন ছিল। আমরা তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে দেখেছি তাই নিয়ে পথে নামতে, সেটা একটা অন্য কেস, ঠিক আছে? এই অশোক সিং এর কেস, অন্যরা এটা তো করতে পারছে না। আমি আপনাকে দুটো ঘটনা মনে করাতে চাই। 2018 সালে গুজরাটে একটি শিশুকে ধর্ষণ এই কেস হয়, বিজেপি সরকার তখন, এখনো বিজেপি সরকার, এক সপ্তাহের মধ্যে 25,000 ইউপি বিহারের লোককে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, পুলিশ চুপ। তখন কিন্তু তারা আগে হিন্দু বা আগে ভারতীয় ছিল না, ঠিক আছে? গুজরাটিরা বুঝে নিয়েছে সে আগে গুজরাটি এবং এরা কারা। আসামে সঞ্জয় রায়ের এই ঘটনা ঘটানোর পরে আমরা বলছি গত 3 মাসের মধ্যে একজন মারোয়ারি, সে একটি অসমিয়া নারীকে শ্লীলতাহানি করে। কেস তো কেসের মতো হয়েছে। শিবসাগর জেলার প্রতিটি মারোয়ারি, ইনক্লুডিং মানে বয়স্ক তাদেরকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হয়েছে অন ক্যামেরা, অন বিহাফ অফ কমিউনিটি, ইন প্রেজেন্স অফ সেখানে বিজেপির রাজ্য শিক্ষামন্ত্রী মনোজ পেগু, ইন ফ্রন্ট অফ ক্যামেরা। অর্থাৎ এই ভারতের চিত্র, স্বাভাবিক চিত্র, এবং এটাকে আমি অস্বাভাবিক মনে করছি। সেখানে যখন এখানে আমরা দেখি তথাকথিত বড় বড় মিডিয়া কায়েমি স্বার্থ এই বহিরাগত ক্রিমিনালকে, এই ক্রিমিকিটকে বাঙালি সাজানোর চেষ্টা করছে, ধিক্কার জানাই, আপনাদের অভিনন্দন জানাই। অবশ্যই আমি একবার চলে যাব বিমল শঙ্কর নন্দ মহাশয়ের কাছে। বিমল বাবু, আজকে গোটা ঘটনাটা তাতে আপনার প্রতিক্রিয়া কি? না দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যখন বিচারক কাউকে দোষী সাব্যস্ত করেন, তিনি যখন নিশ্চিত হন তারপর দোষী সাব্যস্ত করেন। এমন নয় যে অনেক পরবর্তীকালে বোঝা গেছে সে হয়তো দোষী নয়। কিন্তু এখনকার দিনে বিজ্ঞানের এই উন্নতির যুগে, যেখানে জেনেটিক বা অন্যান্য সায়েন্স এত ডেভেলপ করেছে যে আজকাল জিন মিলিয়ে বা ডিএনএ মিলিয়ে যখন প্রমাণগুলো পাওয়া যায়, তখন কোর্ট নিশ্চিত না হয়ে সেই ব্যাপারে তার সিদ্ধান্ত জানান না। কারণ আমি একটা আইনের বিষয় বুঝি, সেটা হচ্ছে যে ভারতীয় আইন বা যে কোনো দেশের আইন এই কথাই বলে যে 100টা দোষী সাজা ছাড়া পেয়ে যাক, কিন্তু একটাও নির্দোষের যেন সাজা না হয়। ফলে যখন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন, ডেফিনেটলি কোর্ট প্রমাণ পেয়েছেন এবং সিবিআই আদালতকে এটা কনভিন্স করাতে পেরেছে যে এই লোকটি নিঃসন্দেহে ধর্ষণ এবং হত্যার জন্য দায়ী এবং তার যা সাজা তাকে পেতে হবে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। কিন্তু এখানে কতগুলো গ্রে এরিয়া এখনো থেকে, আমরা সেই লাইনটা শেষ করি। আমি যেটা মনে করি
যে বিচার একটা হয়েছে কিন্তু এখনো এটা আংশিক হয়েছে। আমি মনে করি যে এখনো চক্রান্ত, বাড়ি ভেঙে দেওয়া, যেটা একটু আগে আইনজীবী মশাই বললেন, সেটা অথবা এত দ্রুততার সঙ্গে বডিটাকে পুড়িয়ে ফেলা, এই কারণগুলো যেদিন ঠিকঠাক তদন্ত হবে এবং তার দোষীরা সাজা পাবে, আমি বলবো বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অবশ্যই আমি একবার চলে যাব সরাসরি পারমিতা বারিকের কাছে। আইনজীবী পারমিতা, অবশ্যই বাংলার একজন নারী হিসেবে এবং অবশ্যই আইনজীবী হিসেবে এই গোটা ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যালো, হ্যাঁ পারমিতা, এই গোটা বিষয়টা আইনজীবী এবং একজন বাংলার মেয়ে হিসেবে আপনি কিভাবে দেখছেন, এবং বিশেষ করে আজকে দোষী সাব্যস্ত হওয়ার পর? আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম, ভীষণভাবে আশাবাদী যে আমরা তো বরাবরই আইনের প্রতি আমাদের ভরসা, বরাবরই আমরা সবচেয়ে অলওয়েজ বলে গেছি কি আইনের প্রতি ভরসা রাখার জন্য। সবাইকে অনেকভাবে রিকোয়েস্ট করার পর অ্যাটলিস্ট 9 আগস্টের পর থেকে আজকেই আমরা কিছুটা হলেও আমরা আজকে একটা বিচারের আশা দেখতে পাচ্ছি। আর পুরোটা দেখার জন্য আমাদের অবশ্যই সোমবার পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা ভীষণভাবে আশাবাদী হলাম এতদিন পর। যা ঘটে গেছে সত্যি আমরা অ্যাজ এ ফিমেল হিসাবে রাস্তাঘাটে চলার যে মানে ভীষণভাবে আমরা অবশ্যই প্রত্যেকটা বাংলার মেয়ে এবং অবশ্যই মেয়ের বাবা মা ভাই দাদা প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ছিল। পারমিতা, আমি আপনার কাছে আসছি। আমি একবার চলে যাব ডাক্তার বিপ্লব চন্দ্র, বিখ্যাত চিকিৎসক আপনারা জানেন, এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং আরজি করে তারা ছিলেন এবং এখনো আছেন। আমি প্রথমে বিপ্লববাবুর কাছে চলে যাব। বিপ্লববাবু, আজকে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, আবার অন্যদিকে এটাও ঠিক মানুষ বলছে যে এই যে এত আর্জিকর কাণ্ড নিয়ে তদন্তের নামে প্রহসন হয়েছে, মানুষ বলছেন আজকে কাঁদছে শুধু অভয়ার স্বজন, কোথায় গেল ন্যায় বিচারের আন্দোলন? আপনার কি মনে হয়? এ কথা খুব পরিষ্কার যে আশঙ্কা আমরা প্রথম দিন থেকে করে আসছিলাম, যে যেভাবে কলকাতা পুলিশ এবং সিবিআই তদন্ত নিয়ে ছিনিবিনি করলো, ছেলে খেলা করলো এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো কলকাতা পুলিশ, সিবিআই 3 মাস ধরে গবেষণা করেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কোনো অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ না করতে পেরে চার্জশিট জমা দিতে পারলো না। এইসব দেখে আমাদের খুব আশঙ্কাই হচ্ছিল যে 18ই জানুয়ারি যে রায়দান হবে সেখানে হয়তো সত্য উদ্ঘাটিত হবে না। ওই একা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সবাই রেহাই পাওয়ার চেষ্টা করবে, সবাই, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিবিআই, এমনকি বিচার ব্যবস্থাও সম্ভবত। বিপ্লববাবু, আজকে তো শিয়ালদা আদালত চত্বরে আপনিও ছিলেন। ছিলাম, একদমই ছিলাম। সেখানে এই 2:30-এর সময় 2:20 নাগাদ যখন রায়দান হলো তারপরে সেখানে কয়েক হাজার মানুষের জমায়েত, একটাই কথা সবাইকার মুখে, স্লোগানে একটাই কথা, যে সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা ছিল সেটা আমরা জানতে চাই। ফলে আমাদের আশঙ্কা যেটা ছিল সেটাই আজকে বাস্তবে আমরা দেখলাম যে সঞ্জয় রায় ছাড়া বাকি যারা দোষী ছিল, যারা এই খুনের চক্রী ছিল, যারা এই পুরো ষড়যন্ত্রের মাথা ছিল, তারা কিন্তু কেউ ধরা পড়লো না। ফলে গোটা বাংলার মানুষ কিন্তু আজকে কাঁদছে, ক্ষোভে ফেটে পড়ছে। আজকে ক্ষোভের যে আগুন, সেই আগুন কিন্তু নিভলো না। বিপ্লববাবু, একজন অত্যন্ত প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে আমি জিজ্ঞেস করব আপনাকে, আপনি ময়নাতদন্তের রিপোর্টটা দেখেছেন, আপনার কি মনে হয় এটা কি একা একজন লোকের পক্ষে সম্ভব? একদমই নয়। আমি কোনো ফরেনসিক এক্সপার্ট নই, একজন চিকিৎসক। ফরেনসিক সায়েন্স আমাদের সামান্য একটু পড়তে হয়। সে থেকে অন্তত যা আমার অভিজ্ঞতা, বা ওই দিন 9ই আগস্ট দুপুর 12টার পর পুরো ঘটনাটা বাইরে থেকে যা আমি দেখেছি, যা শুনেছি, তাতে অতগুলো ক্ষতচিহ্ন এবং যে জায়গাতে তার বডি শুয়ে রাখা হয়েছিল সেখানে কোনোভাবেই কেউ হঠাৎ করে এসে, একজন পুরুষ কেউ এসে একজন মহিলাকে দেখে তার প্রতি একটা মানে লালসার শিকার হয়ে তাকে রেপ করলো, খুন করলো, বিষয়টা এত সিম্পল একদমই নয়। এটা একটা
পরিকল্পিত খুন, এটাকে প্রাতিষ্ঠানিক খুন বলেই আমাদের মনে হয়। ফলে কারা সেই খুনটা করালো এটা না জানলে কিন্তু আরো কয়েকটা অভয়া হবে, তারপর হয়তো জানি না প্রশাসনের আদৌ তারপরে ঘুম ভাঙবে কিনা। ফলে আমাদের লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে, নাহলে আমরা কেউ সুরক্ষিত নই। অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর বিপ্লব চন্দ্রকে। তিনি আজকে শিয়ালদা আদালত চত্বরে ছিলেন এবং আমরা এক ঝলকে দেখে নেব বাবা অর্থাৎ অভয়ার বাবা, নির্যাতিতার বাবা, তার প্রতিক্রিয়া, তারপর আবার আলোচনায় ঢুকে যাব। যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তার সাজা হবে সেটা সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিরিয়াসকে পার করেছি এবং সিরিজে আমাদের দ্বিতীয় সাহিত্য উঠতে পারি, এই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বিচারককে ধন্যবাদ দেওয়ার আমার ক্ষমতা। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল, তিনি বলছেন নির্দোষ, তিনি নির্দোষ বলছে, তাকে নাকি ফাঁসানো হয়েছে, কোনো রকম কোনো এভিডেন্স আসেনি। সঞ্জয় রায় যেটা বলবে সেটা এভিডেন্সে আসবে, সেরকম কোনো এভিডেন্স এখনো অব্দি আসেনি কোর্টের কাছে। এইবার সংবাদ মাধ্যমকে বলবো, আর কিছু বলতে পারছি না, এইটুকু করে লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয়, জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আপনারা বুঝতেই পারছেন চতুর্দিকে মানুষের মধ্যে অভয়া নির্যাতিতার বিচার গোটা সমাজ চাইছে, কিন্তু কেউই হলফ করে বলতে পারছেন না যে সঞ্জয় রায় ছাড়া অন্যান্যরা ছিলেন কি ছিলেন না। কেন বলতে পারছেন না খুব দ্রুত আমরা দেখে নেব। বিশেষ করে 11টি প্রশ্ন চিহ্ন রয়েছে আমাদের মধ্যে। এই প্রশ্ন নিয়েই আলোচনা করব যে কোন কোন কারণে বলা হচ্ছে শুধু সঞ্জয় রায় একা নয়, কোন কোন কারণে। প্রথমত, 9 আগস্ট কর্তব্যরত চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেও কেন তা বাবা মাকে আত্মহত্যার কথা বলা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা হচ্ছে যে এই গোটা সেমিনার রুমটায় এত মানুষের উপস্থিতির কারণ কি? এই মানুষগুলো কি করছিলেন, কিসের জন্য গিয়েছিলেন? বিভিন্ন জায়গা থেকে ছুটে গিয়েছিলেন কাকে বাঁচাতে? নিশ্চয়ই সঞ্জয় রায়কে শুধু বাঁচানোর জন্য নয়, তাহলে আর কাকে কাকে বাঁচাতে সেদিন সেমিনার রুমে এতগুলো মানুষ গিয়েছিলেন? তাদের মধ্যে ফরেনসিক স্পেশালিস্টও ছিলেন। দেহ সৎকারে এত তাড়াহুড়ো কেন ছিল? কিসের জন্য জনপ্রতিনিধিরা ছুটে গিয়েছিলেন? এত তাড়াহুড়ো কেন ছিল? যেখানে অনেকে অভয়াকে চেনেনি না, তারা সেদিন আত্মীয় স্বজনের থেকে বেশি দরদ দেখাতে গেল কেন? চতুর্থ প্রশ্ন, নির্যাতিতার বাবা মার দাবি সত্ত্বেও কেন দ্বিতীয়বার ময়না তদন্ত করা হলো না? তড়িঘড়ি সেই মরদেহ পুড়িয়ে দেওয়া হলো, দাহ কার্য করা হলো কেন? দ্বিতীয়বার ময়না তদন্ত করা যেত না? ময়না তদন্ত অপরাধের কথা বলে, তা কেন করা হলো না? থানায় আরজি করের অধ্যক্ষ অভিযোগ জানালেন না কেন? প্রথমেই কেন তিনি অধ্যক্ষ হিসেবে নিয়ম মেনে অভিযোগটা জানালেন না? এই পঞ্চম প্রশ্নটা অনেকবার উঠে এসেছে, কেন, কাকে বাঁচানোর জন্য? ষষ্ঠ প্রশ্ন, খুনের মামলায় তদন্ত শুরু হতে কেন 14 ঘন্টা সময় লেগে গেল? 14 ঘন্টা ধরে পুলিশ প্রশাসন আরজি করের অধ্যক্ষ এবং তার সঙ্গে যারা সিনিয়ররা রয়েছেন তারা কি করছিলেন? এই 14 ঘন্টা সময় লাগলো কেন? 7 নম্বর প্রশ্ন, যদি সঞ্জয় রায় একাই দোষী তাহলে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার উঠেছে কেন? 14ই আগস্টে কারা ঢুকতে চেয়েছিল? দেওয়াল কেন ভাঙা হলো? এই তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ কাকে,
কাকে বাঁচানোর জন্য চেষ্টা? অষ্টম প্রশ্ন, সেমিনার রুম সংলগ্ন দেওয়াল ভেঙে ফেলার আসল রহস্য কি? দেওয়ালে কি লুকানো ছিল? দেওয়াল ভাঙার কথা যারা জানতেন তারাও তো আন্দোলনে রয়েছেন, কেন তাহলে তারা তখন সই করেছিলেন, কেন বলছেন না প্রকাশ্যে? কারা সই করেছিল, কেন সই করেছিল? ঘটনার রাতে মৃত চিকিৎসকদের সঙ্গে যারা ছিলেন তাদের একসঙ্গে বসিয়ে কি আদৌ জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাদের কি একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রিপোর্টটা পাওয়া গেছে সেখানে অপরাধ স্থল নিয়ে যেখানে এত বিভ্রান্তি, তাহলে সিএফএসএল এর রিপোর্টে সেই বিভ্রান্তি উঠে আসার পরেও চার্জশিটে উল্লেখ করা ছিল না সেই রিপোর্ট ছাড়া চার্জশিট জমা পড়ে গেল। 50 জনের সাক্ষী বয়ান হলেও কোনো বিশেষ কারণে প্রাপ্ত থেকে গেলেন নির্যাতিতার মা। অনেকে মনে করছেন আরো অনেককে জিজ্ঞাসাবাদই করা হলো না। আমি এবার সরাসরি প্রথমে সৌম্যর কাছে চলে যাব। সৌম্য, আইনজ্ঞ হিসেবে, আইনজীবী হিসেবে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, এই প্রশ্নগুলো তো একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে। পুরোপুরি এর একটা ভয়ানক সন্দেহ থেকে যাচ্ছে যে আলটিমেটলি এই সঞ্জয় রায়কেই কি খালি স্কেপগোট করে রাখা হলো, তাকেই ফাঁসির মঞ্চে হয়তো সোমবার ফাঁসির অর্ডার ডিক্লেয়ার হবে ক্যাপিটাল পানিশমেন্টের, এছাড়া তো আর কেউ বেরোলো না। এই ঘটনা কেন ঘটলো, কারা এর পিছনে ছিল, এবং সর্বোপরি এভিডেন্স ট্যাম্পারে কারা কারা ইনভলভ হয়েছিল, তাদের কি স্বার্থ ছিল এই এভিডেন্সগুলো ট্যাম্পার করতে? কারণ ইনসিডেন্টের পরের দিনকারই আমরা দেখেছি বহু ডাক্তারবাবু, বহু ফরেন্সিক এক্সপার্ট যারা নর্থ বেঙ্গল থেকেও ছুটে এসেছেন হঠাৎ করে, যারা আগের দিন রাতেও নর্থ বেঙ্গলে ছিলেন, বা তারা সকালবেলায় সিবিআই তদন্ত নিয়ে তো একটা সন্দেহ আছে। দেখুন, সন্দেহ একটা মানে ওই আচ্ছা, এটা ব্যাচমেট ব্যাপার হয়ে গেল না তো? ব্যাচমেট নাকি হয়তো ওই আপনি যে বারবার বলেন সেটিং তথ্য, সেরকম যে কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা তারও একটা বড় রকমের সন্দেহ থেকে যায়। তার কারণ হচ্ছে কি, আমরা যখন দেখেছি যে ইনসিডেন্টের ঠিক পরেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি 4 দিনের মধ্যে দেখব, তার মধ্যে যদি আমরা ইনভেস্টিগেশনের কনক্লুশনে না পৌঁছাই তাহলে আমরা সিবিআই এর হাতে দিয়ে দেবো। এই কনফিডেন্সটা আসছে কি করে? হয়তো আগে থেকেই জানতেন যে আমরা যে তদন্ত করব সেই কনক্লুশনটাই আসবে সিবিআই এর ইনকোয়ারিতে। মানে আপনি বলছেন তাহলে একটা কোথাও সিবিআই এর উপর রাজ্য সরকারের এই প্রথম 1 দশক বাদে এই প্রথম রাজ্য সরকারের সিবিআই এর প্রতি একটা বিরাট বিশ্বাস ছিল অবশ্যই। আমি একটু বিমলদার কাছে যাব। বিমলদা, এই বিশ্বাসটা সিবিআই এর উপর, আমরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত সংবাদের সুযোগে বা সংবাদ করার সুবাদে আমরা তো দেখি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তার আগে অনেকবার সিবিআই চেয়েছেন বামেদের বিরুদ্ধে, কারণ এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর তার আস্থা ছিল না, সেটাই স্বাভাবিক। কিন্তু এই প্রথম আমরা দেখলাম সিবিআই এর উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রকাশ্যে যে তোমরা যদি না করতে পারো সিবিআইকে দিয়ে দেবো। এটার কারণ কি? এটা কি কোথাও আগে থেকে ঠিক হয়ে গিয়েছিল যে সিবিআই মানে খুব কনফিডেন্সে ছিল পশ্চিমবঙ্গ সরকারের? কথা বলি, সেটা হচ্ছে যে এই আলোচনাগুলোকে একটু যদি সিরিয়াস আলোচনার মধ্যে আমরা যাই, আমি রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী বা মুখ্যমন্ত্রীর ওই সিবিআই এর সঙ্গে কখনো রাগ, কখনো ভাব, কখনো আড়ি, সে আলোচনায় যাব না। কারণ তার আগে বাম আমলে প্রায় সিবিআই চাইতেন এবং সঠিক কারণেই চাইতেন, কারণ বাম আমলে আমরাও মনে করতাম যে বিচার ব্যবস্থা খুব একটা মানে পুলিশের ইনভেস্টিগেশন খুব ভালো হতো বলে, আমি অন্তত সেই সময় আমরাও মনে করতাম না, এখনও আমি আমার জায়গা থেকে সরে যাইনি। বাম আমলে পুলিশকে বামেরা নিয়ন্ত্রণ করতো, তখন চাওয়ার একটা কারণ ছিল। এখন আবার একই তিনি সেই সিবিআই দেখলেই একেবারে উল্টো দিকে যেন সব কিছু সরিয়ে দৌড় লাগাতেন। হঠাৎ করে সিবিআই চাইলেন কেন? অনেকগুলো কারণে। প্রথম কথা হচ্ছে, এইরকম একটা ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, কিচ্ছু নেই। ওটা লালু বিহারে যেরকম চলতো ঠিক সেই রকমই চলে, সেখানে না আইন না শাসন, কিচ্ছু নেই। বিকজ দেয়ার ইজ অ্যাবসলিউটলি একটা কেওটিক সিচুয়েশন হুইচ ইজ প্রিভেইলিং ইন ওয়েস্ট বেঙ্গল। এটার বাইরে কিচ্ছু বলার নেই। প্রশাসন ভেঙে পড়েছে, প্রশাসনিক নেতৃত্ব যারা দেন তারা একদম ব্যর্থ হয়েছেন, সেগুলোকে কোথাও একটা ঢাকতে হবে। দেখো, এতদিন 2021-এর 2রা মের পর 60টা বিজেপি কর্মী খুন হয়ে গেল, কতগুলো মেয়ের ওপর রেপ হলো, 60 বছরে মহিলা রেপড হয়ে গেল পূর্ব মেদিনীপুরে বিজেপি করার অপরাধে, এবং আমি দেখলাম যে সেইভাবে রিয়াকশান কিছু হলো না, কেউ রাতও জাগলো না। আমি জানি না প্রতিবাদও কেন সেভাবে হলো না,
তারপরে যখন একটা আর্জিকর, এবং তখন এই লোকগুলো, এই ধরনের ধর্ষকরা তো এতে উস্কানি পায়, তারা তো সাহস বেড়ে যায় যে আমি যা খুশি করব, আমার কেউ কিছু করতে পারবে না। আমি তারপরে দেখলাম, আমরা সকলেই দেখলাম যে একজন ডাক্তার মহিলা মারা গেলেন, মধ্যবিত্ত বাঙালির, মানে যাদের ওপর দাঁড়িয়ে থাকে সমাজটা, তাদের কনফিডেন্সটা নড়ে গিয়েছিল যে আমাদের সকলের ছেলে মেয়েরা, আমরা তো আশা করি কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, অধ্যাপক হবে, আরও ভালো কিছু করবে। সে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, মাত্র 30-31 বছর বয়স, রেপ করে মেরে ফেলা হলো। এটা কোথাও উনি বুঝতে পেরে, উনি তো পলিটিক্সটা ভালো বোঝেন, উনি বুঝতে পেরেছিলেন যে একটা বিপদে উনি পড়তে যাচ্ছেন, বলে দরকার নেই বাপু, আগে থেকে গানটা গেয়ে রাখি যে সিবিআই কে আমি দিয়ে। অনেকে বলে, আরো বলি না, আপনি বিপদের কথা বললেন বলে বলছি, অনেকে বলেন বাংলাদেশে যেহেতু শেখ হাসিনাকে তার রাজত্ব ছেড়ে পালাতে হয়েছে মানুষের গণবিস্ফোরণ, তাদের মানুষ খেপে যাওয়াতে, অনেকে বলেন পশ্চিমবঙ্গ সরকারের পাশে কেন্দ্র সরকার এসে দাঁড়িয়েছিল যাতে এ রাজ্যে এরকম কিছু না হয়, কারণ যেভাবে মানুষ খেপে গিয়েছিল। একটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের খেয়ে দিয়ে দায় পড়েনি, এদের পাশে দাঁড়াতে যাবে, কিন্তু একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে, সেটাও কেন্দ্রীয় সরকার চাইবে না, কারণ রাজনৈতিক বিশৃঙ্খলা কখনো কেন্দ্র চায় না, এটা একটা বর্ডার স্টেট। এখানে যদি আইন শৃঙ্খলা একেবারে আউট অফ অর্ডার হয়ে যায়, মানে গিয়ার চলে যায়, কেন্দ্রীয় সরকার তো সেগুলো চাইবে না, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে কেন্দ্রীয় সরকার এই সরকারকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এই সরকারকে, এই সরকারের সমর্থকগুলোকে এমনি দৌড় মারতে হবে, যেদিন ক্ষমতা থেকে যাবে পরের দিন এটা দৌড়বে, সেটা পরের প্রশ্ন। আমার কথা হচ্ছে এদের ভয় ছিল যে এমনিতে মানুষের যে ক্রোধ, সেই ক্রোধটাকে কোথাও একটা আটকানোর চেষ্টা, ফলে সিবিআই এর ঢাল নেওয়া হয়েছিল। আর একটা বিষয়, আমি রোববার অবধি দেখবো, তারপর সিবিআইকে দেবো। আচ্ছা, কেন সঙ্গে সঙ্গে সিবিআইকে কেন দেওয়া হলো না, যে এক্ষুনি সিবিআইকে দাও? আসলে দেখা গেল তারপরে সিবিআই তদন্ত করতে গিয়ে, বা আপনাদের মতো জার্নালিস্ট বা অনেক জার্নালিস্ট দেখালো, পাশে বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, মৃতদেহটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে ওই অঞ্চলের বা কলকাতার বা অনেকেই তারা গিয়ে সেখানে বাবা মা দাহ করার দরকার নেই, ওরাই দাহ করে দিয়েছেন। এটা কেন, এত দ্রুততা কেন? আর লাস্ট প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন রাত 2টা অবধি তিনি জেগে সিচুয়েশন মনিটর করেছিলেন, ওনার মাথায় একবারও কেন এলো না যে ডেড বডি তোমরা পোড়াবে না, ওটা রেখে দাও? কারণ ডেড বডি আমরা তো এর আগেও দেখেছি, কবর দেওয়া হয়েছে, 6 মাস পরে কবর থেকে তুলে সেটা পোস্টমর্টেম হয়েছে। এখানে একটা ডেড বডি, তার বাবা মার কষ্ট হচ্ছে, সবাই জানি আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তো ডেড বডিটাকে রেখে দিতে হয়, কারণ ফর ফার্দার ইনভেস্টিগেশন। সে তাকে পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্দার ইনভেস্টিগেশনটা শেষ হয়ে গেল। আমরা জাস্ট একটা লাইন বলি, আমি সিবিআই হয়ে বলতে আসিনি এখানে, সিবিআই আমাকে পাঠায়নি, কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো। সিবিআই, আপনি সিবিআইকে ছেড়ে দিলেন একটা জায়গায় যেখানে মানে সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল, তারপর আপনি সিবিআইকে বলছেন সব খুঁজে বার কর, নইলে সিবিআই ব্যর্থ। আমার এই জায়গাটা একটু অবশ্যই আমি এই জায়গায় একটু আমি এই জায়গায় একটু আপনার কাছে আসি। দেখুন, অবশ্যই প্রমাণ তো লোপাট হয়েছে, এই বিষয়ে তো বোধহয় আমরা যে ছবি দেখেছি বা সংবাদ দেখেছি তা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তো হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সিবিআই এই যে 50 জন বা যারা সেদিন ছিলেন তাদের কি মুখোমুখি বসিয়ে জেরা করেছে? রিপোর্ট, যে রিপোর্টগুলো পাওয়া গেছে সেই রিপোর্টগুলো কি চার্জশিটে প্রতিভাত হয়েছে? কোথাও কি কলকাতা পুলিশে একমাত্র একটি নির্বিচারী দেখতে একজন, আমি জানি না তিনি দোষী কি দোষী নন, কিন্তু শুধু তাকেই আটক করবে? সে একা ওসির এত বড় সাহস, কলকাতা পুলিশের সে একা একজন আইসি বা ওসি, সে সবকিছু করবে? তার সঙ্গে কার ফোনে কথা হয়েছিল, তার সঙ্গে কার কথা হয়েছিল, এগুলো কি করলো? কাউকে প্রমাণ ছাড়া, জাস্ট একটা লাইনেই বলিনি, প্রমাণ ছাড়া অ্যারেস্ট করেন বা অ্যারেস্ট করে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারেন, আদালত আপনাকে প্রথমেই ভৎসনা করবে, বলে এক্ষুনি ছেড়ে দাও। কারণ যাকে তাকে এরকম অ্যারেস্ট করা যায় না। একজন আইনজীবী, আমার চাই উনি অনেক ভালো বোঝেন, উনি বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, সিবিআই কোথাও বলেনি যে আমার ইনভেস্টিগেশন শেষ। আগের দিন আপনি দেখুন সিবিআই কি বলেছে, আমি চার্জশিট দিতে পারছি না বলেনি, কিন্তু বলেছে আমি আর চার্জশিট এখন দিচ্ছি না, দেবে না বলেছে, যে এখন দেব না, ফর দ্য টাইমিং আমি দিচ্ছি না। তার কারণ আমার কোথাও মনে হয়েছে, সেটা হয়তো যারা জানেন তারা ভালো বলতে পারবেন, সিবিআই চাইছিল এর বিরুদ্ধে যখন অকাঠ্য প্রমাণ পাওয়া গেছে, আমি যদি আবার চার্জশিটের সঙ্গে জড়াতে যাই এই বিচার ব্যবস্থা দেরি হয়ে যাবে, আগের সাজাটা হোক, তারপরে ইনভেস্টিগেশন চলুক। আপনি বলছেন এখনো আশা আছে? যথেষ্ট আশা রয়েছে, আমি তো আশাবাদী। যারা যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেকের গলায় গামছা ফেলে টানা হবে, কাউকে রেয়াত করা হবে না, এবং আমরা নিশ্চয়ই বিচার পাবো। অবশ্যই। আমি একবার গর্গর কাছে চলে যাবো। গর্গ, সিবিআই এর ক্ষেত্রে বা বারবার দেখেছি বাইরের থেকে যারা ইনভেস্টিগেশনটা করেন, কোথাও কি তারা
যে আবেগটা থাকা উচিত। আমি জানি ইনভেস্টিগেশনে আবেগ কেন থাকবে, তদন্ত কেন হবে, আইনে কিন্তু আবেগ আর আইন তা কিন্তু আলাদা সত্ত্বেও চলে, কখনো একসঙ্গে একটা চলে না। অভয়ার মৃত্যুতে একটা আবেগ সঞ্চারিত করেছে। কোথাও কি মনে হচ্ছে যে এখানে যারা যারা এই পুরো ঘটনাটার মধ্যে রয়েছেন বা গোটা ব্যবস্থাটা যারা যারা সামলাতে পারেন, সেটা দিল্লিতে হোক, কলকাতায় হোক বা পাটনায় হোক, যারা গোটা ঘটনাটাকে, যারা শুধু সঞ্জয় রায়কেই বলির বাঁকড়া করছে বলে অনেকে মনে করছেন, কোথাও কি মনে হচ্ছে যে এর পেছনে অন্যান্য প্রদেশ থেকে যারা এসছেন তারা ঠিক এই কেসটা ঠিক অন্য আর 5টা কেসের মতো মনে করছে? দেখো, এখানে তুমি অনেকগুলো প্রশ্ন রাখলে, 1 2 3 4 11। এবার প্রশ্নটা হচ্ছে আমার একজন অবজারভার হিসেবে মনে হয়, কারণ আমি তো ঘটনাস্থলে ছিলাম না, তুমিও ছিলে না, কিন্তু আপনি তো একজন ডাক্তারও, এমবিবিএস ডাক্তারও। হ্যাঁ, আমি এমবিবিএস ডাক্তার হিসেবে বলতে পারি, কোনো এমবিবিএস ডাক্তারই এমবিবিএস পাশ করার পরে নেহাত সরকারি সিস্টেমে না থাকলে অথবা ফরেন্সিক মেডিসিনে না থাকলে, এই যে জিজ্ঞেস করছেন না, একজন ডাক্তার হিসেবে আপনার কি মনে হয় এটা করতে পারে কিনা, সত্যি আমাদের এটা উত্তর আমরা দিতে পারবো না। ফলে যারা উত্তর দিচ্ছেন একটু ভেবে চিন্তে দেবেন, ঠিক আছে? এটা ডোমেন স্পেশালিস্টের একটা ব্যাপার আছে, অবশ্যই ফরেনসিক, সেটা অন্য কথা। এই যে 11গুলো প্রশ্ন, আমার মনে প্রশ্ন জাগে, এই প্রশ্নগুলো বিচারক সিবিআই কে করেনি। আচ্ছা, এই প্রশ্নগুলো মিডিয়া সিবিআই কে করেনি। এই প্রশ্নগুলো প্রথম 4 দিনে মিডিয়া দেখলাম ওই পুলিশকে, সিপিকে, তারপরে এসব ধরছিল। আমরা যখন বাঙালি সিপি চাই এবং সিপির যে বাংলা পক্ষ যে লড়াই করছিল যে বহিরাগত সিপিকে অপসারণ করতে হবে, তোমার মনে আছে এই স্টুডিওতেই। এই প্রশ্নগুলোর উত্তরটা আসলে দেবে কি? একটা কথা স্পষ্ট সকলের বোঝা উচিত, কিন্তু কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সিবিআই নরেন্দ্র মোদীর পুলিশ। এ নিয়ে যদি কেউ অন্যরকম বলেন, না কলকাতা পুলিশ, সিবিআইটা নরেন্দ্র মোদীর পুলিশ, কিন্তু কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ একদম স্বাধীন, সে ঢপবাজ। আবার যে বলে যে কলকাতা পুলিশ বা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিন্তু সিবিআই হচ্ছে স্বাধীন, সেও ঢপবাজ। ঠিক আছে, আমি এখানে ঢপবাজি করতে আসিনি। প্রশ্নটা হচ্ছে, হয় এদের মধ্যে একটা বিরাট একটা ষাটঘাট রয়েছে, তাই না, যেটা বলছো তুমি, যে কনফিডেন্স নিয়ে কি করে ছেড়ে দিচ্ছে, এবং যে এভিডেন্স ট্যাম্পারের এই যে কথাগুলো হতে পারে। আমি তো জানি না, আমি তো ঘটনাস্থলে নেই, আমি তো সেই কারণেই একটা রাষ্ট্রের সংবিধানে বিধিবদ্ধ যে ইনভেস্টিগেটিং এজেন্সি, প্রথমে সিআইডি, তারপরে সিবিআই, এগুলোর উপর ভরসা রাখবো। যদি মনে হয় ঠিক চলছে না, তাহলে আমি কোর্টের রিকোর্স নেবো, কোর্ট মনিটর ব্যাপার চাইবো, এগুলোই তো রয়েছে। আমি একটা জিনিস কিছুতেই পাচ্ছি না এখানে, যে আমাদের এই উত্তরগুলো যাদেরকে জিজ্ঞেস করার কথা, ঠিক আছে, সেই সিবিআই কর্তারা যখন সিজিও কমপ্লেক্স থেকে বেরোচ্ছে, তার ওখানে বুম নেই। না, অনেকবার আছে, তারা উত্তর দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ কথা, তারা উত্তর দিচ্ছেন না কেন? হয় এটা কিছু আছে, অথবা যদি হয় যে ধরুন তৃণমূলের বেশ কিছু নেতা তো জেলে গেল, জেলে বেরোলো, ইত্যাদি হলো, ঠিক আছে, তো এটা কি এমন জাদু বলে এই কেসে এখানে কোনো তৃণমূলের কোনো নেতা মন্ত্রী সে অর্থে আমরা দেখিনি। সন্দীপ ঘোষ বলা হচ্ছে, এটা তো তৃণমূলের নেতা মন্ত্রী না, তাদেরকে আটকানোর জন্য এইরকম টপ লেভেল অবধি, মানে একদম মমতা মোদি একদম সব একই রকম হয়ে গেল। আমরা কি একটা কিছু উত্তর চাই, নাকি আমরা এই বেসিক কেসটা, যেরকম আমি বলছি, এটা অন্যরকম ভাবে ভাবতে বলছি। আজকে যদি বেরোতো যে সঞ্জয় রায় দোষী নয়, সাপোজ এইটা বললো বিচার, যদি আজকে বলতেন, যদি অনেক লোক খুশি হয়ে যেত, আমি কিন্তু এই খুশিটাকে আসলে আমি ভয় পাই। এটা একটা রাজনৈতিক খুশি, এই খুশিটা রাজনৈতিক হতো, আমি কিন্তু একখানা বিকল্প একটা অবস্থার কথা ভাবি। হঠাৎ যেত এই তো যে জায়গা থেকে আসতো, এটা কি বিচার শিক করার? এই তো বাংলা পক্ষ স্পষ্ট বলছে, এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই, যে সামনে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি দেবে, সে ভোটের আগেও যদি রাজনীতি করার জন্য দেয় তবুও দিক, যা করার জন্য দিক। কিন্তু আমি এটাও মনে করতে চাই, কারণ আমি তো এভিডেন্স বেস জিনিসগুলো দেখবো। এই যে যখন এই সন্দীপ ঘোষ ইত্যাদি, এই টালা থানার ওসি, এরা যখন ছাড়াটা পেলো, মানে ছাড়া পেলো বলতে জামিন পেলো, বিচারক কি বলেছে যে তুমি কিছুতেই কোনো কানেকশন এস্টাবলিশ করতে পারছো না, তাই ছাড়া পাচ্ছে। এটা এমন নয় যে হাতে করে রেখে দিলাম, এত কল্পনা করার কিছু নেই, প্রসিডিংস গুলো আছে। এবার একটা শেষ কথা বলতে চাই, ঠিক আছে,
শেষ একটা কথা বলতে চাই, যেটা কিনা আমার মনে হয় টেক অ্যাওয়ে আমি অন্তত সেইভাবে, যে এই যে ঘটনাগুলি ঘটলো, ঠিক আছে, এই যে আমি বলছি যে এই সঞ্জয় রায়ের কথা, এই বললাম যে অশোক সিংয়ের কথা, ইত্যাদি ইত্যাদি, আজকে বাংলার মাটিতে দুই দল, ঠিক আছে, শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি, ঠিক আছে, বাঙালি নারীদের ভোগ্য পণ্য হিসেবে দেখানো, ধর্ষণ করার মতো বস্তু হিসেবে দেখানো এরকম গান, ভোজপুরি গান মিলিয়নসে ভিউ হচ্ছে এই বাংলার মাটিতে, এবং এই বহিরাগতরা সেগুলো এনজয় করছে। এরকম গাওয়া একজন ভোজপুরি পর্নস্টারকে বিজেপি ক্যান্ডিডেট করার চেষ্টা করেছিল আসানসোলে, সেটা বাংলা পক্ষ লড়ে আটকে দিয়েছে। আবার তাকেই তৃণমূলের হরেরাম সিং এবং তার পুত্র প্রেমপাল সিং, জামুরিয়ার বিধায়ক, যার বিরুদ্ধেও বাংলা পক্ষ বাঙালি ঐশী ঘোষকে সমর্থন জানিয়েছিল সিপিএম এর, তাকে আবার ডেকে আনছিল প্রোগ্রাম করার জন্য। এবং বিজেপির মহিলা মোর্চার প্রধান অগ্নিমিত্রা পাল, সে বলেছিল যে সঞ্জয় রায় নির্দোষ, এই সঞ্জয় রায় বহিরাগত, এবং পবন সিং, এই ভোজপুরি পর্নস্টার যে বাঙালি নারীকে ধর্ষণের ইয়ে করে, সে হচ্ছে একজন মস্ত শিল্পী। আমরা আসলে কোন বাংলায় বাস করছি? আমি একটু বাদে আসছি। আমি একবার সরাসরি পারমিতা বারিকের কাছে চলে যাবো। পারমিতা, আপনি কি মনে করেন সিবিআই যে তদন্ত করেছে, যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো কি অহেতুক উঠছে, নাকি সত্যি এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে? এগুলো অযথা কিছুই নয়, এগুলো অবশ্যই রয়ে যায়, একটা কোয়েশ্চেন তো রয়েই যায় আমাদের মধ্যে। এই কোয়েশ্চেন গুলোর উত্তরও আমরা পেয়ে যাব, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। এই যে আজকে সঞ্জয় রায় মিস্টার কনস্ট্যান্টলি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করছিলেন, কিন্তু কি করে এই যে বায়োলজিক্যাল যে সিম্বল, যেটা তিনি কি করে অস্বীকার করতে পারে? এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি লাস্টে একটা কথা বলতে চাই, এই যে দেখুন সবচেয়ে স্কাউন্ড্রেল যারা হয় না, তারা, আমি খুব লজ্জা লাগলো যে আমি শিব ঠাকুরের ভক্ত, কদিন আগে আমি এই বঙ্গেশ্বর শিব মন্দিরে গেছিলাম, যেটা বুড়িমা যে চকলেট বোম ফ্যাক্টরি তাদের মালিকের বাড়িতে বুড়িমার নিজস্ব প্রতিষ্ঠিত, সে রুদ্রাক্ষ মালাকে ডিফেন্স করছে, যার কিনা একখানা বায়োলজিক্যাল এভিডেন্স যেগুলো মিট করছে। মানে এই যে প্রতিটি স্কাউন্ড্রেল, হিন্দু হোক মুসলমান হোক, স্কাউন্ড্রেল হলে ধর্মকে একখানা ইয়ে হিসেবে ব্যবহার করে। পারমিতা, তাহলে আপনি বলছেন বায়োলজিক্যাল এভিডেন্স গুলো পাওয়া গেছে বেশ কিছু, কোনো জায়গায় নেই। অবশ্যই অবশ্যই আমি এই বিষয়ে আপনার কাছে আসছি। আমি একবার সোমশুভ্রর কাছে চলে যাবো। সোমশুভ্র, অনেকেই বলছেন যে এই গোটা ঘটনাটা এমন হয়েছিল যে অনেক ক্ষেত্রে দেখি যে সিংহের দল আক্রমণ করলো, তারপর তাদের খাওয়া শেষ হয়ে গেলে তারা হায়নাকে ডেকে নিয়ে এলো। এক্ষেত্রে অনেকে বলছেন বায়োলজিক্যাল এভিডেন্সগুলো এটাই প্রমাণ করে যে শেষ পর্যন্ত যা যা শরীরে বিভিন্ন রস, দেহ রস, বিভিন্ন ধরনের সার্কামস্টান্স এভিডেন্স, সেটা তাকে ডেকে নিয়ে এসে, যেহেতু সে কিছুটা পাগল, মানে কিছুটা তার ম্যানিয়াক এবং তার সেক্স অ্যাডিক্ট হিসেবে তিনি পরিচিত, কলকাতা পুলিশের তদন্তে বারবার বেরিয়েছে, এবং সে বিভিন্ন ধরনের ধর্ষকামী একটি মানুষ, এবং তাকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হলো। এবং তার যে গাড়ি ভাঙা হয়েছিল বলে কথা, অর্থাৎ তার যে গাড়িটা ভাঙা, সে গাড়িটা কে ভাঙলো বা এটা যদি গুজব হয়ে থাকে সে বিষয়েও কিন্তু কোনো রকম তথ্য আসেনি। এবং এই গোটা ঘটনাটা ঘটলো কী করে, সেমিনার রুমে ওরকম পরিচ্ছন্নভাবে থাকলো, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলোকে খুব সুন্দর সুচারুভাবে লোপাট করে দেওয়া হলো। আর এই যে হায়নার মতো পরবর্তীকালে এলো, তার বায়োলজিক্যাল এভিডেন্সগুলোকেই খাড়া করা হলো। এই রকম একটা তথ্য কিন্তু উঠে আসছে, এবং এই তত্ত্বটাকে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকমের বিশ্বাস করি যে এমন কিছু হয়েছিল যে কারণে এই মেয়েটিকে বাঁচিয়ে রাখার, এই ভিকটিমকে, তিলোত্তমাকে বাঁচিয়ে রাখাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছিল কারোর পক্ষে বা কিছু ব্যক্তির পক্ষে। তা আমার মতে, আমার যেটা আর কি, যতটা আমি ডকুমেন্টস দেখেছি এবং বিভিন্ন রিপোর্ট যা দেখেছি, সম্ভবত এই ঘটনাতে প্রথমেতে তার সাথে তাকে মারা হয় এবং এমন একটা ডেটে সেটা করা হয় যেদিনকার সমস্ত বাংলার মিডিয়া ব্যস্ত, বুদ্ধদেব ভট্টাচার্য সেই দিনকার মারা গেছেন, সিলেক্ট করেছিল ডেটটা অত্যন্ত সুচারুভাবে, এবং তারপরেতে সেই সময়তেই এই ব্যক্তিকে দিয়ে প্রমাণগুলো তৈরি করা হয়। এবং এর সাথে হয়তো আরও দু একজন ছিল, তারপরে লাস্টে যাতে অন্যান্য প্রমাণগুলো লোপাট হয়। কিন্তু এক্সপার্ট যারা এই ঘটনাটা ঘটেছিল তারা হয়তো এক্সপার্ট নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরের দিন সকালে কারোর বিশেষ নির্দেশেতে পুলিশ বাহিনী এসে রাত্রির থেকে, যেখানেতে হয়তো প্রাক্তন সিপি থেকে, থানার ওসি থেকে
মনিটর করে বিভিন্ন লোককে এনে এভিডেন্সগুলোকে সমস্ত ট্যাম্পার করে সুচারুভাবে, এবং যেটা আমরা দেখেছি যে ভিকটিমের মা বাবাকে 3.5 ঘন্টার ওপর বসিয়ে রাখা, 12 ঘন্টা পরে এফআইআর করা, অমানবিক। এবং আমরা যেটা দেখেছি যে অনারেবল সুপ্রিম কোর্টের একজন জাজ বলছেন যে আমি আমার 30 বছরের কেরিয়ারে এই জিনিস দেখিনি। এরকম ভয়ঙ্কর জিনিস করে আলটিমেটলি যারা অ্যাকচুয়াল অপরাধী তারা হয়তো আজকে যে জাজমেন্টটা পাস হয়েছে সেটা খালি একজন স্কেপগোটের, সে নির্দোষ সেটা কিন্তু কখনোই না, সে অবশ্যই দোষী, কিন্তু এর পিছনে থাকা আরো যারা ব্যক্তি ছিল তারা আরো একটা লাস্ট কনক্লুশনে যেটা বলার যে এখন প্রচন্ড একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে যে ভবিষ্যতে এরপরে আসল লোকগুলো আর বেরোবে কিনা, কারণ কনভিকশন আইন কি বলছে, এরপর আইন কি বলছে? জেসিকা লাল মার্ডার কেস আমাদের মনে আছে রিওপেন হয়েছিল। দেখুন খালি জেসিকা লাল না, এর সাথে সাথে আরো যেমন সিমলা মার্ডার কেস, রেপ এন্ড মার্ডার কেস, বহু কেস কয়েকটা কেসে দেখা গেছে সেগুলোতে কি হয়েছে, লোয়ার কোর্টেতে কনভিকশন হয়ে যাওয়ার পর যখন অ্যাপেলেট অথরিটির কাছে গেছে অর্থাৎ হাইকোর্টে গেছে, সেই সময় তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নতুন করে ইনভেস্টিগেশন করে নতুন কিছু এভিডেন্স করার পাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি, আশা শেষ হয়ে যায়নি, কিন্তু লড়াইটা করতে হবে পরেতে আলটিমেটলি খুঁজে বার করা এটাও কিন্তু বাস্তবিকভাবে প্রচন্ড একটা কঠিন। অবশ্যই আশাবাদী। খুব ব্রিফলি যেটা বলতে চাই, সঞ্জয় রায় আমরা যে প্রশ্নগুলো করছি আমার শুধু একটা জিনিস মনে হচ্ছে, সে তো আজকে কোর্টে ধরো অনেক সাদা পোশাকে এমনি লোক ছিল ইত্যাদি, সে রুদ্রাক্ষ না দেখিয়ে এই পুরো যে কনস্পিরেসিটার কথা বলছে এটা বললো না কেন? একদম আমি কেন বলছি আমি বলছি কারণ তাহলে তো সে একটা সহযোগী হলো, তো তার অন্তত ভলিউম কমে। এই যে আমরা ফাঁসি চাইছি, আমি সত্যি সঞ্জয় রায় ফাঁসি চাই। আরেকটা কথা আমি লাস্ট একবার বলতে চাই, এই সঞ্জয় রায় কিন্তু শুধু এই সোমনাথ পণ্ডিত স্ট্রিটে থাকে একটা সঞ্জয় রায় না, আজকে ভাটপাড়া, টিকিয়াপাড়া, লিলুয়া, রিসরা, আসানসোল, শিলিগুড়ি, বড়বাজার, রাজাবাজার প্রচুর সঞ্জয় রায়তে পড়ে গেছে। একটা কলাকে হয়তো কাটার চেষ্টা করা হচ্ছে, বাংলা পক্ষ পুরো কাঁদি কেটে নামাতে। অবশ্যই আমি একবার চলে যাবো বিমলদার কাছে। বিমলদা কি মনে হচ্ছে আশার আলো তাহলে এখন আছে? বিশেষ করে আপনি যে কথাটা বললেন খুব তাৎপর্যপূর্ণ, সিবিআই ত্বরান্বিত করেছে সঞ্জয় রায়ের কেস, অন্যগুলো নেই এখনো একবারও বলেনি। এটা শুধু আমি বলবো না, সিবিআই এর সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন বিশিষ্ট মানুষ, আমি আর নাম নিতে চাইছি না, আপনিও জানেন, তিনি একাধিক ইন্টারভিউ দিয়েছেন এবং তাঁরও একই বক্তব্য যে সিবিআই প্রথমে এই বিচারটা শেষ করতে চাইছে, তারপরের চ্যাপ্টারটা এবারে ওপেন হয়তো তারা করবে, এইটুকু আশা তো রাখতেই হবে। তার কারণ এর সঙ্গে যে বৃহত্তর ষড়যন্ত্রটা রয়েছে বলে আমরা সন্দেহ করছি, সেই বৃহত্তর ষড়যন্ত্রটাকে খুঁজে বার করার দরকার এবং আমি আশা রাখি সিবিআই সেটা পারবে। অবশ্যই। আমি পারমিতার কাছে একবার চলে যাবো। পারমিতা কি মনে হচ্ছে আশার আলো এখনো আছে? এখনো আছে আশার আলো, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, পেশেন্স অবশ্যই রাখতে হবে, একদমই আশার আলো আছে। আমরা ভীষণভাবে আশাবাদী, আবার সবকিছু আমরা ঠিক করতে পারবো, সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে। অবশ্যই। আমার সময় একেবারে শেষ, কিন্তু আমাদের ভান্ডারে আরো অনেক কিছু ছিল, তার কারণ এখানে আলোচনা শেষ তো নয় এ বিষয়ে। আমরা অবশ্যই তাকিয়ে আছি সোমবার কি হয়। অনেকে বলছেন একেবারে হায়নার মতো ব্যবহার করা হয়েছে শেষ মুহূর্তে সঞ্জয় রায়কে, কিন্তু সঞ্জয় রায় রুদ্রাক্ষর মালা দেখাচ্ছেন, যে কথা গর্গ বললেন, যদি সত্যি ঘটে থাকে কেন বলছেন না? অনেকে বলছেন তার কারণ এটাই, যে কারণে অনেকেই, সে সারদা হোক অন্যান্য কেস হোক, অনেকেই অনেকের কথা মুখ ফুটে বলছে না, নিজের কাঁধে নিচ্ছে, তার কারণ জানে জেলের বাইরে থেকে, গারদের বাইরে থেকে সাহায্য আসবে। এই মুহূর্তেই তুরুপের তাস হয়তো ফেলছে না, তার কারণ সঞ্জয় রায়দের মতো অপরাধীরা জানে এরপর তার আরও আইনত সুযোগ আছে, হয়তো সেই জন্যে সেও তার তুরুপের তাস দেখাচ্ছে না, অথবা বাইরে থেকে যে সাহায্য তাকে যারা বলছেন, বোঝাচ্ছেন যে এখনই সব শেষ নয়, সেটা শেষ হবে না বলে নামগুলো বলছে না। এটা অনেকে মনে করছেন যে ঘর মোছার কাপড়ের মতো ব্যবহার করা হয়েছে সঞ্জয় রায়কে, অর্থাৎ সমস্ত কিছু ঘটানো হয়েছে, তারপর তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল যাতে তার দেহরস এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো থাকে। বাদবাকি যেগুলো পড়েছিল রাত্রেবেলায়, পরের দিন সকালবেলায় বিখ্যাত ফরেন্সিক স্পেশালিস্ট এবং বিখ্যাত আইনজীবীরা সেখানে গিয়েছিলেন কারোর এক ডাকে, তার কারণ সেই সিন্ডিকেট জানতো পুরোপুরিভাবে নির্মূল করতে হবে। আর এই জন্য 14 ঘন্টা ধরে গড়িমসি করা হয়েছে, এগুলো তো অস্বীকার করা যাবে না। অনেকে বলছেন সব আশা শেষ, না, জেসিকা লাল মার্ডার কেস থেকে একের পর এক কেস বলা যেতে পারে রিওপেন হতেই পারে। আমি ব্যক্তিগতভাবে 10 জন আইপিএস অফিসারের সঙ্গে কথা বলেছি,
তাদের মধ্যে দুধে পুলিশ কর্তা আছেন যারা তদন্ত করেন, তাদের মধ্যে এমন দুজন আছেন যারা দুজন সিবিআইতে কর্মরত ছিলেন প্রাক্তন। উপেন বিশ্বাস থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, হুমায়ুন কবিরের মতো প্রাক্তন আইপিএসদের সঙ্গে কথা বলেছি, আরও অনেকে ছিলেন। 10 জনের মধ্যে একজন শুধু বলেছেন না সঞ্জয় রায় অপরাধটা করেছেন, বাদবাকি 9 জন বলেছেন না। তার মধ্যে 5 জন বলছেন কোনোভাবেই শুধু একা সঞ্জয় রায় করতে পারে না, আর বাদবাকি 4 জন বলছেন সঞ্জয় রায় ছাড়াও যারা ছিল তাদের বিরুদ্ধে প্রমাণ যদি না দেখানো যায় তাহলে প্রমাণ করা যাবে না। অনেকে বলছেন এমন সব ধূর্ত চালাক লোকেরা সেদিন ছিল যারা ফরেন্সিক সায়েন্স জানে, এবং যে কারণে দেওয়ালটা ভাঙা হচ্ছিল কারণ তারা জানেন যে রাসায়নিক পদার্থ দিয়ে রক্ত মোছা যায়, জল দিয়ে সবসময় রক্ত মোছা যায় না, কিন্তু 3D এক্সরেতে সেই রক্তের স্টেইন অর্থাৎ দাগ পাওয়া যেতে পারে। সেই দাগ একমাত্র যদি মুছতে হয় তাহলে দরকার হয় সিলিকা, কিন্তু সিলিকা ঘটনাস্থলে নিয়ে আসা যেত না, আর সেই জন্যই দেওয়াল ভাঙা হচ্ছিল। কারণ সিমেন্টের মধ্যে বা প্লাস্টারের মধ্যে সেই দেওয়ালের বালি দিয়ে, কাঁচের উপর যেমন বালি দিয়ে ঘষে কাঁচকে ঘষা কাজ করে যাওয়া যায়, ঠিক সেই উপায়ে রক্তের স্টেন মোছা হচ্ছিল যাতে 3D এক্সরেতে ধরে না। এখন প্রশ্ন হচ্ছে সিবিআই কি এই তদন্তগুলো করে দেখেছে? আদালতে বিচারাধীন বিষয়, একটা সিস্টেম রয়েছে, অনেকে বলছেন বিরাট একটা সিস্টেম কাজ করেছে, যে সিস্টেমের ব্যাকরণ আমরা বুঝতে পাচ্ছি না বা বুঝলেও বলতে পারবো না, এমন একটা সিস্টেম কাজ করছে দানবের মতো। কিন্তু অনেকে বলছেন মানুষের জয় হবেই, সত্যের জয় হবে। আমরা সেই আশাতেই রয়েছি। আমি অবশ্যই সোম শুভ্র, গর্গ চ্যাটার্জি এবং অবশ্যই বিমল শঙ্কর নন্দ মহাশয় এবং পারমিতা, আপনাদের ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের ঋদ্ধ করলেন। আমাদের এই আলোচনা চলতে থাকবে। সবার মতো আমরাও তাকিয়ে রয়েছি সোমবার কি হয়। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।